শুরু হয়ে গেছে আর্কিটেকচার, দেখেছো? এই যে উট, প্রথম উট দর্শন হয়ে গেল। প্রজারা পিটিশন জমা দিত, রাজা বিচার করতেন, বাতাসে ভেসে আসত প্রজাদের আর্তনাদ আর রাজকীয় ঘোষণার ধ্বনি। দেওয়ানি আমের অনুষ্ঠান দেখা যেন এক গোপন দর্শকের ভূমিকা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জয়পুর। তো আমরা আছি পিঙ্ক সিটি জয়পুরে। তোমরা জানো আমাদের রাজস্থান সিটি শুরু হয়েছে। ডে 1 আমরা কলকাতা থেকে সরাসরি লখনৌতে এসেছি, মোর দেন 1000 কিলোমিটার রাইড করেছি। ডে 2তে আমরা লখনৌ থেকে এই জয়পুরে এসে পৌঁছেছি। আর আজকে হচ্ছে ডে 3তে আমরা এই জয়পুর শহরটাকে এক্সপ্লোর করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে প্ল্যান। তো তোমরা জানো জয়পুর শহরটা বিখ্যাত হলো এর ম্যাজেস্টিক প্যালেসেস অ্যান্ড ফোর্টের জন্য। তো আমরা অতটা পারি আজকে কভার করব। তো আমরা মোটামুটি কয়েকটা জায়গা কভার করব যেগুলো পপুলার। আর এখানে যে হোটেলে আমরা আছি এটা তোমার ব্যাংক অফিসার্স কলোনি, এটা জয়পুর থেকে জাস্ট 10-12 কিলোমিটার আগে পড়ে। একটু রিমোট প্লেস, থাকার জন্য আইডিয়াল, সিটি থেকে দূরে, কোনো ডিস্টারবেন্স নেই, আশেপাশে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো তোমরা চাইলে এখানে থাকতে পারো। আমি স্ক্রিনে এই হোটেলের নাম, ফোন নাম্বার সব দিয়ে দেবো, অথবা তোমরা ওয়ো বা মেক মাই ট্রিপ থেকেও এই হোটেল তোমরা বুক করতে পারো। এখান থেকে তোমাদের একটা ভিউ দিয়ে দিচ্ছে, দেখো এখানে বারান্দা, এখান থেকে একটা ভিউ দেখো, এই বারান্দা থেকে তোমার পেছনে এই ভিউ। তো এবার চা খাবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো। দেখো এখানে আমার চা তৈরি হচ্ছে, এই হচ্ছে আমার কেটলি, আর এখানে আমার চিনি, চামচ, ছুরি এইসব রয়েছে, আর এই হচ্ছে আমার পাউডার দুধ। ঠিক আছে, আর এই কফি, এক গাদা কফি স্ট্রিপ নিয়ে এসেছি, প্রচুর, যত ইচ্ছে কফি খাও। ঠিক আছে, তো কফি আমার হয়ে গেছে, কফি রেডি। এই হচ্ছে আমার কফি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। আজকে সবাই মিলে আমরা জয়পুর শহরটাকে এক্সপ্লোর করবো। ওকে, তো চলো শুরু হোক আজকে আমাদের জার্নি। তোমাদের হোটেলটাকেও দেখিয়ে দিই, এরিয়াটা দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রোড। ওখান থেকে এই কাঁচা রাস্তা ধরে এসে এই হচ্ছে হোটেল ক্যালোট। তো এখানে ডিনার নিয়েছি, আর এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে রিসেপশন, এই করিডোর, আর এই উপরে গিয়ে আমার রুম। ঠিক আছে, তো চলো বেরিয়ে যাই এবার। অলরেডি 10:30 প্রায় বাজে, সে দেরি হয়ে যায় বেরোতে। তো বেরিয়ে গেলাম। এই সামান্য একটু অফ রোডিং, এখানে পুরো বালি, দেখলেই বুঝতে হবে পুরোটাই বালি। তো এই তোমার এটা হচ্ছে মেইন রোড। তো এখান থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আম্বাই ফোর্ট। ওকে, আমের ফোর্ট। দেখো সামনে পাহাড় শুরু হয়ে গেছে, আজকের প্রথম পাহাড়। দেখছো ধূসর লাগছে পাহাড়টা, দেখেছো? কানে ফোন দিয়ে। এখানে ট্রাফিকের কোনো ছেড়ে নেই, যে যার মতো চলে, কোনো রুলস নেই, সিভিক সেন্স ভেরি পুয়ার। দেখো সামনে পাহাড়, ধূসর পাহাড় দেখা যাচ্ছে, ফগ রয়েছে অ্যাকচুয়ালি, ওই জন্য হালকা হালকা দেখা যাচ্ছে, ক্লিয়ার না ভিশন খুব একটা। সিটি ট্রাফিক করার নেই। পাহাড়টা দারুণ লাগছে, আজকে দিনের প্রথম পাহাড়, এক্সাইটমেন্ট শুরু হয়ে যায় পাহাড় দেখলি। এই দেখো বাদিকে পাহাড়, পুরো পাথুরে পাহাড়গুলো। চলো আজকে রাজস্থান জয়পুর দেখতে বেরিয়েছি আমরা, এইসবই দেখতে বেরিয়েছি। জয়পুর আমি একদম অচেনা আমার কাছে, আমার সাথে তোমরাও দেখবে। এই দেখো এই পিঙ্ক কালার শুরু হয়েছে, এখান থেকে প্রথম পিঙ্ক দেখতে পেলাম। তো জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, যদিও এখনও পিঙ্ক সেভাবে পাইনি, এখনও প্রপার জয়পুর আমরা পৌঁছইনি, একটু আগে আছি জয়পুরে ঢুকলে পরে তখন শুরু হবে পিঙ্ক সিটি। এই দেখো পাহাড় শুরু হয়ে গেছে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। ওয়াও, বিউটিফুল পাহাড় দেখে নিয়েছি আমরা। মন ভালো হয়ে যায় পাহাড় দেখলি মন ভালো হয়ে যায়। দেখো আর ঠান্ডা ঠান্ডা বেশ, এখন টেম্পারেচার 25 ডিগ্রি, বাজে 10টা, মানে 11টা বাজে এখন।
এই দেখো শুরু হয়ে গেছে আর্কিটেকচার, দেখেছো? এই যে উট, প্রথম উট দর্শন হয়ে গেল। আর্কিটেকচার দেখো, পুরনো আর্কিটেকচার শুরু হয়ে গেল, পুরনো জয়পুর। আমরা পাহাড়ে উঠছি, ক্রমশ উপর দিকে উঠছি। উপর দিকে উঠছি ক্রমশ। এই দেখো একটা গেট দিয়ে ঢুকলাম আমরা, ঢুকেই ভেতরটা এরকম। দারুণ দারুণ, যেন কোনো হিস্টোরিক্যাল প্লেসে চলে এলাম। এ দেখো বহু পুরনো বাড়ি এগুলো। তেল নিয়ে নি, 3টে বারে চলে এসছে। 500 করে দিয়েছে। ও এখানে 104 টাকা 71 পয়সা, 104.71, 4.78 লিটার হয়েছে। ঠিক আছে, চলো তেল নিয়ে নিয়েছি। এই সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলমহল। তো কোন দিক দিয়ে যাও, ঘুরে আসতে হবে। এই হচ্ছে জলমহল। জয়পুরের মানসাগর হ্রদের মাঝে অবস্থিত জলমহল যেন এক রাজকীয় স্বপ্ন জলে ভাসছে। রাজপুত ও মুঘল শৈলীর অপূর্ব মিশ্রণে গড়া এই জলপ্রাসাদ 18শো শতাব্দীতে মহারাজা সাওয়াই জয়সিংহ দ্বিতীয় কর্তৃক সংস্কারকৃত। এটি মূলত রাজপরিবারের হাঁস শিকার ও গ্রীষ্মকালীন বিশ্রামস্থল হিসেবে নির্মিত। 5 তলা বিশিষ্ট এই প্রাসাদের 4 তলা সবসময় জলে ডুবে থাকে, শুধু ছাদের চামেলি বাগান ও চত্বর দৃশ্যমান, যেন জলের উপর ভাসমান এক রহস্যময় দুর্গ। ভিতরে প্রবেশ নিষিদ্ধ হলেও হ্রদের তীর থেকে এর লাল স্যান্ডস্টোনের সৌন্দর্য ও সন্ধ্যার আলোয় ঝলমলানি দেখে মুগ্ধ হতে হয়। জলমহল থেকে বেরোচ্ছি। এখান থেকে, এই জলমহল থেকে আম্বার ফোর্ট হচ্ছে 6 মিনিট, 2.8 কিলোমিটার কাছাকাছি। এটা অন দ্য ওয়ে পড়লো, ওই জন্য দেখে নিলাম। এদিকে দেখো রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে রাস্তা। এদিকটা সুন্দর, দূরে পাহাড়, রাস্তা জুড়ে দুদিকে গাছ, সুন্দর। আর টেম্পারেচার এখন 29 ডিগ্রি, কিন্তু হাওয়াটা ঠান্ডা, চালালে বেশ শীত শীত করছে। তবে রোদের তেজটা বাড়ছে আস্তে আস্তে। কিন্তু এখানে সিটি ট্রাফিক এত বেশি না, এক জায়গা থেকে এক জায়গায় মুভ করাটা খুব মুশকিল, অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এই জন্য জানি না কটা লোকেশন কভার করতে পারবো, যতগুলো পারছি করি। এই দেখো উঠছে, উপর দিকে উঠছে কিন্তু রাস্তা। আপেল আপেল শুরু হয়ে গেছে। ওয়াও, দারুণ দারুণ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সাথে এরকম নাজারা, আর কি চাই। বিউটিফুল বিউটিফুল, দারুণ লাগছে। এ তো পাহাড় শুরু হয়ে গেল পুরো, বিউটিফুল। কি সুন্দর দেখো, ক্রমশ রাস্তা উপর দিকে উঠছে ঘুরে ঘুরে। এই দেখো এই আম্বার ফোর্টের গেট শুরু হয়ে গেল। এই সামনেই আম্বার ফোর্ট, এখান থেকে আর 1.1 কিলোমিটার। এই দেখো হাতি। ওয়াও, এই হচ্ছে হাতি। এখানে এলিফ্যান্ট রাইড হয়, অ্যাকচুয়ালি ছেলে করা যায় এলিফ্যান্ট রাইড। বুঝে গেছি। ওই দেখো পাহাড়ের মাথায় কি কোয়েলা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে বাইক নিয়ে ভেতর পর্যন্ত যাওয়া যায়, নাহলে 200 স্টেপস পেরোতে হয় হেঁটে হেঁটে। আদারওয়াইজ বাইক যাওয়ার রাস্তা আছে। দেখো ফোর্ট দেখা যাচ্ছে উপরে। ওয়াও, দুর্দান্ত। এখানে দিনের বেলাতেই হাওয়া এত ঠান্ডা, রাতের বেলা ভালো ঠান্ডা হবে। तो फिर से बताइए आपका नाम क्या है? हनी। हनी, नाइस टू मीट यू सर। या सेम टू यू। ये हमारा सब्सक्राइबर है। हाँ, ये अजमेर पोर्ट में मिला इनको, ये थोड़ा हेल्प कर दिया। सामने दिख दिया जाता है। हाँ, थोड़ा ढाल करोगे, ओके, फर्स्ट लेफ्ट लेके ऊपर आप जीप के पीछे पीछे ऊपर चले जाओ। ओके, थैंक यू अमर। अच्छे से आप घूमना, एंजॉय एंड वेलकम नाम है। থ্যাংক ইউ। রাজস্থানে আমার সাবস্ক্রাইবার পেয়ে গেছি, আমার ভিডিও দেখে ও, তো আমাকে হেল্প করে দিল। সামনে গিয়ে তোমার অ্যাকচুয়ালি বাইক নিয়ে উপরে ওঠা যায়, সেটা টুরিস্টদের ওরা বলে না অ্যাকচুয়ালি, নাহলে 200 স্টেপস ভাঙতে হয় আর কি। তো একদম উপর অবধি চলে যাবে বাইক নিয়ে। দেখো কি সুন্দর লেক আর
কি সুন্দর লাগছে ফোর্টটাকে। এই বাঁ দিকে ফোর্টটা দেখো, বিউটিফুল। এই লম্বা জ্যাম, বুঝেছ? এই রাস্তা সোজা ফোর্টে চলে যায়, নাহলে 200 স্টেপস যেতে হবে। বিশাল লম্বা জ্যাম। এইখানেই তো সারাদিন লেগে যাবে। তো এই দেখো উপরে বাইক রাখার জায়গা, এখানে এটা হচ্ছে পেছন দিকের রাস্তা, এখানে বাইক রাখা যায়। এখানে এলে তোমাদের আর হাঁটতে হবে না। কাঁপে। তো এই আমরা ফোর্টে ঢুকছি, আমরা এদিক দিয়ে এসছি এই রাস্তা দিয়ে। এই দিক দিয়ে সোজা গেলে তোমার বাইক রাখার জায়গা, ঠিক আছে? সোজা গিয়ে ডান দিকে হচ্ছে বাইক রেখেছি, আর এই সোজা হচ্ছে আমরা উঠছি আমরা ফোর্ট। এ দেখো এই ফোর্টে আমরা ঢুকছি, ঢোকার মুখেই তোমার উপরে যে দেখতে পাচ্ছ একটা ফোর্ট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জায়গার। এটা এই রাজা মানসিংয়েরই ফোর্ট। তো রাজা মানসিংয়ের সবচেয়ে বড় তোপ, তো এই তোপের নাম হচ্ছে জয়বান তোপ। সেটা ওই দুর্গে যেটা দেখতে পাচ্ছ ওখানে রাখা। এখানে দেখো তোমার যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছে এটাকে বলে রাবণ হাত্তা। এটা ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট, এখানে বাজাচ্ছে। আম্বার ফোর্ট বা আমের ফোর্ট জয়পুরের সেই মহান দুর্গ যেন রাজপুত বীরত্বের এক জীবন্ত কাহিনী। 1592 সালে রাজা মানসিংহ প্রথমের হাতে নির্মিত এই লাল পাথরের মহল পরবর্তী 150 বছর ধরে জয়সিংহ প্রথমের মতো শাসকদের দ্বারা বিস্তারিত হয়ে উঠল। রাজপুত মোগল শিল্পের অপূর্ব মিলন। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই দুর্গ 1727 সাল পর্যন্ত ধুন্ধর রাজ্যের রাজধানী ছিল, যতক্ষণ না সাওয়াই জয়সিংহ দ্বিতীয় জয়পুরে স্থানান্তর করেন। যেন এক রাজকীয় নাটকের মঞ্চ, যেখানে যুদ্ধ জয়ের উল্লাস আর রাজপরিবারের গোপন কথোপকথন মিশে যায়। দেওয়ানি আম সেই সর্বজনীন সভাকক্ষ, যেখানে রাজা প্রজাদের দুঃখ কষ্ট শুনতেন। হাতের মূর্তির স্তম্ভে সজ্জিত 27টি কলোনেড, উপরে গ্যালারি, যেন এক উন্মুক্ত মিলন মেলা। এখানে দেখছো এই ঝাড়খা বলে এগুলোকে, যেগুলো ঝাঁঝরি বলছি আমি। এই ঝাড়খার পেছনে রানী বা মেয়েরা ওই উল্টো দিক থেকে বসে সব দেখবে, কারণ ওরা সমাজের সামনে আসতো না। আর এই যে নিচের যে ফ্লোরগুলো দেখছো, এখানে বসে সব ইনস্ট্রুমেন্ট প্লে করতো মিউজিশিয়ানরা। প্রজারা পিটিশন জমা দিত, রাজা বিচার করতেন। বাতাসে ভেসে আসতো প্রজাদের আর্তনাদ আর রাজকীয় ঘোষণার ধ্বনি। দেওয়ানি খাস গোপন সভাকক্ষ, শীষমহলের অংশ, যেখানে আয়নার ফুলেল নকশা আর অ্যালাবাস্টারের খোদাই একটি মোমবাতির আলোয় হাজার তারার মতো জ্বলে উঠত। এটা তোমার আলো জ্বললেই, তুমি একটা যদি প্রদীপ জ্বালাও, পুরো এখানে গ্লো করে এই ইয়েতে, গ্লাসে। और इधर देखो सामने ग्लासेस में आप तो तारों की तरह नीचे गए। দেখো একটাই তো মোবাইলে আলো জ্বালানো হয়েছে আর প্রত্যেকটা রিফ্লেকশন আসছে। इसी टॉर्च को ऊपर करोगे छत पे, ऊपर भी देखेंगे। এখানে রাজা অভিজাতদের সাথে গোপন আলোচনা করতেন, পরিবারের সাথে মিলিত হতেন, যেন এক রহস্যময় রাজকীয় চক্রান্তের কেন্দ্র। সামনের যে খোলা প্রাঙ্গণটা দেখছো, ওখানে সৈন্যরা কুচকাওয়াজ করতো, আর সামনে যে দুটো শেড রয়েছে, এখানে একটাতে রাজা আর একটাতে রানী বসে সৈন্যদের কুচকাওয়াজ দেখতেন। দেখো আমরা এই ক্যামেরার ভিতরে ঢুকছি, ছোট ছোট গলি। ये वाला चेंजिंग रूम, ड्रेसिंग रूम, ये ड्रेसिंग रूम है, ये दोनों के राजा रानी दोनों के लिए ड्रेसिंग रूम। ये मसाज रूम आगे वाला, ये मसाज रूम। एक में गर्म पानी, एक में ठंडा पानी। अच्छा, स्नान से पहले जगह पे योगा, बॉडी मसाज, गर्म पानी से स्टीम बाथ Okay. की जा सकती है। ओके। एंड हॉट टब जकूजी, हॉट एंड कूल वाटर। স্নানের কত রকম ব্যবস্থা।
একটাতে মাসাজ হচ্ছে, একটাতে চেঞ্জিং রুম, এ নহানে কা। बाटअप जक्कुजी এটাই দেখো সুইমিং পুল, এখানে রাজা রানী তারা এখানে স্নান করতো তারা। এটা সুইমিং পুল বলতে পারে, ছোটো করে ছোট্টখাটো সুইমিং পুল। चारों साइड भी 4 दासियां, बीच में राजा रानियों का ও बैठने का। চারদিকে চারজন দাসী বসবে আর মাঝখানে রাজা বা রানী, বুঝলি? রাজা রানী। यहाँ से इतर का फूलों का चंदन मिक्स, फ्लावर, परफ्यूम वगैरह और मिक्स। यहाँ से टोटल और उधर परफ्यूम कहाँ से आता है? ये जो यूज करते थे इसमें, এখানে ফুল বা লতা পাতা দিয়ে পারফিউম তৈরি করতো, এই পারফিউম এখান থেকে আসতো। ওকে, कौन सी रानी स्नान कर रही है परफ्यूम से पता। এরকম গলি গলি দিয়ে ছোটো শুরু হয়ে রাস্তা গেছে, আর পুরোটাই নাকি কানেক্টেড, সবাই সবার সাথে সব কিছু কানেক্টেড। এখানে দেখো এই ঘর, এই আবার সিঁড়ি উপর দিকে উঠে গেছে, ছোটো ছোটো গলির মতো রাস্তা দুর্গের ভেতরে, মানে বোঝা মুশকিল কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে। এই দেখো এই ঘুরে আবার দেওয়ানি খাসে পৌঁছে গেছি আমরা, এখান দিয়ে ঢুকেছিলাম, এখান দিয়ে বেরোলাম। জেনানায় রানীরা থাকতেন মহিলা পরিচারিকাদের সাথে, রাজা গোপন করিডোর দিয়ে যাতায়াত করতেন, রানীরা জালি জানালা বা ঝারকা থেকে দেখতেন, সুহাগ মন্দির থেকে দেওয়ানি আমের অনুষ্ঠান দেখা যেন এক গোপন দর্শকের ভূমিকা। শীষমহলে নাচ গানের আসর, আয়নার ঝলমলে আলোয় রাজকীয় সঙ্গীত বাজত, সারেঙ্গি, তবলা, ক্লাসিক্যাল রাগ, রাজস্থানী লোকসঙ্গীত, কথক নাচ যেন দুর্গের দেওয়ালে প্রতিধ্বনিত হতো। কালী বা দুর্গার অবতার মানসিংহের বাংলা বিজয়ের পর স্থাপিত। রাজপুত বীরত্বের গল্প, প্রেম, বিশ্বাসঘাতকতা, বলিদান যেন আম্বারের প্রত্যেক পাথরে লুকিয়ে আছে। যেন এক স্বপ্নের রাজ্য যেখানে রাজা রানীর প্রেম, সেনার গর্জন, গায়কের সুর মিলে এক অমর কাব্য রচনা করে। এটা হচ্ছে তোমার এই ফোর্টের অন্দরমহল। এখানে মানসিংহের 12টা রানী ছিল, সেই 12টা রানীর এখানে 3টে রানী, এখানে 3 রানী থাকতো, এখানে 3 রানী, ওখানে 3 রানী, এখানে 3 রানী, এভাবে 12 রানী এই অন্দরমহলে থাকতো। এখানে পুরুষদের ঢোকা নিষেধ ছিল। আর এই হচ্ছে কামরা রানীদের, এই ওপেন কামরা, এগুলো সব ওপেন কামরা, দরজা ছাড়া, আর পর্দা দেওয়া থাকতো, যেহেতু অন্দরমহল এখানে পুরুষরা অ্যালাউড ছিল না। তো এই যে ঘরগুলো দেখছে এগুলো সবই এরকম ওপেন কামরা। এখানে গরম বেশি বলে বাইরের হাওয়াটা যাতে প্রপারলি খেলে ওই জন্য ব্যবস্থা করা ছিল। দেখো এদিকে তোমার চারিদিকে রানীরা থাকতো, এখানে 3 রানী, এখানে 3 রানী, এখানে 3 রানী, আর এখানে 3 রানী। আর ওইটা হচ্ছে মানসিংহের মহল, প্রাসাদ। আর এখানে এই যে দেখছো এখানে রাজা বসতো, রাজাকে তার রানীরা ঘিরে রাখতো, আর চারিদিকে এখানে বসে গান বাজনা হতো। এটা দেখো রানীদের সিন্দুক, গয়না রাখার সিন্দুক, লোহার সিন্দুক। এটা হচ্ছে তোমার রানীদের অন্দরমহলে যাওয়ার রাস্তা। আর এখানে তোমার একটা সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গটা কানেক্ট করছে জায়গার প্যালেসকে, যেটা আমরা উপরে দেখলাম পাহাড়ের উপরে জায়গার প্যালেস, ওটাকে কানেক্ট করছে। এর অন্ধকারে কি দেখতে হবে, এই সুড়ঙ্গ নেমে গেছে নিচে, এখান দিয়ে তোমার সুড়ঙ্গ 100 মিটার গেছে, 100 মিটার গিয়ে তারপর ওপেন, ওখান দিয়ে জায়গার প্যালেসে যাওয়া যায়। এই দুর্গের ইতিহাস যেন সময়ের ঝড়ে অটুট, রাজস্থানের গৌরবের প্রতীক। তো এখন বাজে 2:08, এই আমরা আম্বার প্যালেস থেকে বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি যন্তর মন্তর, হাওয়া মহল, ওগুলো ঘুরবো এখন আমরা। এখান থেকে সিটি প্যালেস, যন্তর মন্তর, হাওয়া মহল সবই কাছাকাছি, মোটামুটি 9-10 কিলোমিটার যেতে হবে এখান থেকে, আধ ঘন্টা লাগবে। ওকে, এই দেখো কি সুন্দর ঘুরে ঘুরে উঠেছে রাস্তা, পুরো ডাউন গেছে, একদম ডাউন। তো এখন বাজে 2:17, টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াস। আমরা বেরিয়ে গেলাম আম্বার ফোর্ট থেকে, এখন যাচ্ছি আমরা যন্তর মন্তর, হাওয়া মহল, সিটি প্যালেস, এগুলো একই রুটে পড়বে, একই জায়গায় পর। এই 3টে জায়গা ভিজিট করব। ট্রাফিক প্রচুর, সিটি ট্রাফিক প্রচুর, রাস্তায় প্রচুর ট্রাফিক, সময় লেগে যাচ্ছে প্রচুর। এখান থেকে 17 মিনিট লাগবে, 6 কিলোমিটার, বেশি দূরে নয়। ওই যে জলমহল দেখলাম, সেই জলমহল ক্রস করে যেতে হবে আমাদের। এবার আমরা জলমহল চলে এসেছি, এই পাশে জলমহল।
তার পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো এই ডান দিকে এটা হচ্ছে হাওয়া মহল। ওকে, এই হচ্ছে হাওয়া মহল। এখানে ঢুকছি না ভেতরে, বাইরে থেকে দেখে নাও। এই আমরা সিটি প্যালেসে পৌঁছেছি। দিস ইজ সিটি প্যালেস। 1727 সালে যখন আম্বেরের পাহাড়ি দুর্গ থেকে জলের অভাব আর জনসংখ্যার চাপে অস্থির হয়ে উঠেছিল রাজ্য, তখন মহারাজা সাওয়াই জয়সিংহ দ্বিতীয়, সেই দূরদর্শী যোদ্ধা ও জ্যোতির্বিদ, এক নতুন স্বপ্ন দেখলেন। তিনি জয়পুর নগরী গড়লেন বাস্তুশাস্ত্র অনুসারে, আর তার হৃদয়ে স্থাপন করলেন সিটি প্যালেস। নির্মাণ শুরু হয়েছিল 1727-এ, সম্পূর্ণ হয় 1732-এ। বিদ্যাধর ভট্টাচার্যের মতো স্থপতি এই প্রাসাদকে দিয়েছিলেন গ্রিড আকৃতির নকশা, আর মুবারক মহল, দেওয়ানি খাসের মতো অংশগুলোতে ঝলমল করেছে মিরর ওয়ার্ক, ফ্রেস্কো আর রাজস্থানী শিল্পকলা। এখানে রাজপুত, মুঘল এবং পরবর্তীকালে ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ যেন এক জীবন্ত ইতিহাসের নাটক মঞ্চ। 1857-র সিপাহী বিদ্রোহের ঝড় উঠলে মহারাজা রাম সিং ব্রিটিশদের পাশে দাঁড়ালেন, আর পরে প্রিন্স অফ ওয়েলস ভবিষ্যতের এডওয়ার্ড সপ্তমকে স্বাগত জানাতে পুরো জয়পুরকে সিটি প্যালেস সহ গোলাপি রঙে রাঙিয়ে দিলেন। সেই থেকে জয়পুর হয়ে উঠল পিঙ্ক সিটি, একটি রঙিন প্রতীক আতিথেয়তা আর রাজকীয় কূটনীতির। 1949 সাল পর্যন্ত এই প্রাসাদ ছিল জয়পুরের মহারাজাদের প্রশাসনিক ও আনুষ্ঠানিক কেন্দ্র। এখানে উৎসব হয়েছে, শিল্পকলা পৃষ্ঠপোষকতা পেয়েছে, আর আজও চন্দ্রমহলের একাংশে বাস করেন রাজপরিবারের বংশধরেরা। মহারাজা সাওয়াই মানসিংহ দ্বিতীয় জীবনকাল 1912 থেকে 1970। তিনি ছিলেন লম্বা, সুদর্শন, অ্যাথলেটিক গড়নের এক পোলো চ্যাম্পিয়ন, যুদ্ধের ময়দানে ব্রিটিশদের পাশে লড়াই করা বীর, আর জয়পুরের শেষ শাসক যিনি রাজ্যকে আধুনিকতার পথে নিয়ে গিয়েছিলেন। তার চেহারা ছিল রাজপুত গৌরবের প্রতীক, গভীর চোখ, দৃঢ় মুখাবয়ব, আর সেই রাজকীয় আভিজাত্য যা সবাইকে মুগ্ধ করত। মান সিংহের 3 রানী ছিলেন। প্রথম রানী মারুধার কুমারী, দ্বিতীয় কিশোর কুমারী। এরা ছিলেন ঐতিহ্যবাহী রাজপুত রানী, পর্দার আড়ালে থেকে রাজকীয় দায়িত্ব পালন করতেন। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে জাঁকজমকপূর্ণ ছিলেন তৃতীয় রানী মহারানী গায়ত্রী দেবী, কোচবিহারের রাজকন্যা, যাকে ভোগ ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলাদের তালিকায় রেখেছিল। তিনি ছিলেন লম্বা, অপরূপ সুন্দরী, গ্ল্যামারাস, পোলো খেলতেন, শিকার করতেন, রাজনীতিতে নেমে সংসদ সদস্য হয়েছিলেন, আর জেলও কেটেছিলেন ইন্দিরা গান্ধীর আমলে। তার সঙ্গে মানসিংয়ের প্রেম কাহিনী ছিল সত্যিকারের রূপকথা। দুজনে মিলে জয়পুরকে করেছিলেন আন্তর্জাতিক গ্ল্যামারের কেন্দ্র। পোলোর ধুলো, রাজপ্রাসাদের ঝলমালানি, প্রেমের উন্মাদনা আর রাজনীতির ঝড় সব মিলে জয়পুরের সোনালী অধ্যায়। এটা মানসিংহের সিংহাসন, আর সামনে সভাসদদের আসন। এভাবেই তারা বসতেন রাজসভায়। তো আমরা যন্তর মন্তরে চলে এসেছি। এটা একদম সিটি প্যালেসের গায়ে, হেঁটে 10 মিনিট লাগে, তো এই জন্য শ্যুট করিনি। শতাব্দীর গোড়ার দিকে যখন টেলিস্কোপের যুগ তখনও পুরোদমে শুরু হয়নি, তখন এক রাজপুত রাজা সাওয়াই জয়সিংহ দ্বিতীয় তার অসীম কৌতূহল আর জ্ঞানের তৃষ্ণায় জয়পুরের বুকে তৈরি করলেন এক অলৌকিক স্থাপত্যের জগৎ, যন্তর মন্তর। বিশাল পাথরের যন্ত্রগুলো আকাশের দিকে তাকিয়ে আছে, যেন তারা নিজেরাই তারকারাজ্যের গোপন কথা শুনতে চায়। এখানে কোনো লেন্স নেই, কোনো যান্ত্রিক ঘড়ি নেই, শুধু খোলা চোখে নগ্ন দৃষ্টিতে তারা, গ্রহ, সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করা হতো। সবচেয়ে নাটকীয় হলো সম্রাট যন্ত্র।
বিশ্বের সবচেয়ে বড় পাথরের সূর্যঘড়ি। এর ছায়া এত নিখুঁতভাবে চলে, মাত্র 2 সেকেন্ডের ভুলে সময় বলে দেয়, যেন এক দানবীয় ত্রিভুজাকার ছায়া আকাশ থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এখানে 19টি বিশাল যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, রাশি বলয় যন্ত্র, নড়ি বলয় যন্ত্র, প্রত্যেকটি যেন এক একটি চরিত্র এই মহাজাগতিক নাটকে। 1734 সালে সম্পূর্ণ হওয়া এই অবজারভেটরি ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে সংরক্ষিত প্রাচীন অবজারভেটরি, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। যন্তর মন্তর শুধু বিজ্ঞান নয়, এ যেন রাজার স্বপ্ন, যে তারকাদের সাথে কথা বলতে চেয়েছিল পাথর আর জ্যামিতির ভাষায়। আজও দাঁড়িয়ে আছে সেই সাক্ষী হয়ে, বলছে মানুষের কৌতূহলের কাছে আকাশও নত যেন। এখন প্রায় 5টা বাজে, আমরা বেরিয়ে গেছি হাওয়ামহল থেকে, যন্তর মন্তর থেকে। এখন ব্যাক টু হোটেল। এখান থেকে 15 কিলোমিটার, 34 মিনিটস লাগবে। ওকে, তো ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক, আর কোনো নিয়ম নেই এখানে ট্রাফিকের, যে যেমন পারে চালায়। ওয়াও, আবার সেই নজারা, খুব সুন্দর এদিকটা। ঠান্ডা মারছে, হঠাৎ করে ঠান্ডা হওয়া শুরু হয়ে গেল। দেখেছো পাহাড় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। এই দেখো, এরকম গেট পড়ে মাঝে মধ্যেই, যেটা মনে হবে কোনো প্রাসাদে ঢুকছো। দেখেছি কি সুন্দর এদিকটা। এগুলোকে আর ভাঙেনি, নষ্ট করেনি, এটাই ভালো, ইন্ট্যাক্ট রেখেছে জিনিসটা, মাঝখান দিয়ে রাস্তা পার করে দিয়েছে। দারুণ। এদিকে ঘর বাড়িগুলো দেখো, সবই পুরোনো আমলের, দেখেছো? কয়েকশো বছর এগুলো চেঞ্জ হয়নি, যেমন ছিল তেমনই আছে। আমরা মোটামুটি চলে এসেছি এখান থেকে আর 11 মিনিট, এই 5:40-এর মধ্যে ঢুকে যাবো। এখন বাজে 5:28। টেম্পারেচার দেখো 23, দেখেছো? টেম্পারেচার ড্রপ করে, যখন সন্ধে হলেই টেম্পারেচার ড্রপ করে, অন্ধকার হলেই টেম্পারেচার ড্রপ করে। তোমার এই হচ্ছে হোটেল ক্যালট। দেখো জয়পুরে ওরকম গেঞ্জি, তার থেকে এখানে থাকাটা কত বেটার। দেখো এদিকে আশেপাশে দেখো, পুরো গাছপালা, পুরো রিমোট এরিয়া, আশেপাশে কিচ্ছু নেই, দেখেছো? ভীষণই পিসফুল জায়গা। তো আজকে জয়পুরে যতটা পারি আমরা দেখেছি, ঠিক আছে, খুব বেশি স্পট করা যায়নি, 3-4টে স্পট করেছি। তো বেরোতে বেরোতে দেরি হলো, তো একটু সকালে বেরোলে আমরা আরও 1-2 ফোর্ট দেখতে পেতাম। যেমন আমরা দূর থেকে যেটা দেখলাম জয়গড় ফোর্ট, ওখানেও যাওয়া যেত। আর তার পাশে আরেকটা ফোর্ট আছে নাহারগড় ফোর্ট, ওখানে সবই ওই কাছাকাছি, ওখান থেকে আরও 10 কিলোমিটার যেতে হতো। তো নাহারগড় ফোর্টটাও আমার দেখার ইচ্ছে ছিল, বেরোতে দেরি হলো, ওইটা আর করা গেল না, কারণ সব একসাথে করা সম্ভব নয়। আর এখন অলরেডি সিজন শুরু হয়ে গেছে, প্রচুর টুরিস্টদের ভিড়, আমাদের অতটা দেখাতে পারিনি। আম্বার ফোর্টে যে আমরা গেলাম, আসলে শুরুতে গিয়েই যে প্রথম যে পার্কিংগুলো পড়ে, সেখানে যদি তুমি গাড়ি পার্ক করে দাও, তাহলে তোমাকে হেঁটে হেঁটে উঠতে হবে 200 স্টেপস, ঠিক আছে? ওটা টুরিস্টরা বেশিরভাগই সেটা জানে না, ওই জন্য তারা ওইভাবে ওঠে। তো ওই পার্কিংয়ে না দাঁড়িয়ে সোজা যদি আর একটু এগিয়ে যাও, দেখবে রাস্তাটা নিচে নেমে গেছে ক্রমশ। তারপরেই একটু গিয়েই পেছন দিক দিয়ে এক রাস্তা আছে, বাঁদিকে ঢুকে যায়, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে একদম তোমার ফোর্ট পর্যন্ত গাড়ি উঠে যায়, ঠিক আছে? তবে ওই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়, প্রচুর টুরিস্ট, প্রচুর সব ওই গাড়ি নিয়ে যায়, ট্রাফিক প্রচণ্ড স্লো মুভিং। তো ওখানেই সবচেয়ে বেশি সময় লেগে যায়। তাও আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমার বাইক বলে আমি কাটিয়ে ভেতর দিয়ে চলে আসছি, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। 4 হুইলার নিয়ে যারা যাবে তারা কিন্তু ওখানে গিয়ে আটকে যাবে, ওখানে সময় লেগে যায়। তো দোকানেই ম্যাক্সিমাম সময়টা আমার গেছে। তবে ওই ফোর্টটাই সবচেয়ে ভালো ঘুরে। তোমরা যখন যাবে তোমরা অবশ্যই অন্য ফোর্টগুলো করে নিও, কারণ ওগুলো সব একই জায়গায় পড়ে। তো আম্বার ফোর্ট থেকে যেটা আমরা দেখছিলাম জয়গড় ফোর্ট, সেখানে যাওয়া যায়, সেটা খুব সুন্দর। আর তারপরেই আছে নাহারগড় ফোর্ট, ওখান থেকে পুরো জয়পুর সিটিটা দেখা যায়। তো সেখানে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, তো সেটা হয়নি, ঠিক আছে? ফেরার সময় যদি সময় পাই তাহলে একবার ঘুরে যাব, সেটা এখনো ঠিক নেই, ডিপেন্ড করছে যোধপুর আর জয়সলমেরে আমার কতদিন লাগে তার উপর, ঠিক আছে? কালকে এখানে স্টে করছি না, কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি যোধপুর। তো আজকে মোটামুটি 60-70 কিলোমিটার টোটাল রাইড করেছি, খুব বেশি রাইড করিনি। তেমনি যেটুকু দেখেছি খুব ভালো লেগেছে জয়পুর। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।